নমস্কার, ভালো আছেন তো সবাই? শুক্রবারের দুপুর, তাই এখন অল্প স্বল্প গল্প হয়েই যাক। যে পরশুরাম কুঠার ফেলে হাতে কলম তুলে নিয়েছিলেন আমাদের নির্ভেজাল আমোদ দেওয়ার জন্য, তিনিই আবার ছিলেন বেঙ্গল কেমিক্যালে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় সুযোগ্য সহকর্মী। রবীন্দ্রনাথের ভাষায় একেবারেই কেমিক্যাল গোল্ড নন, খাঁটি সোনা এই মানুষটি বাংলা সাহিত্যে ইন্টেলেকচুয়াল লাফটারের সরবরাহকারী। সেই রাজশেখর বসু বা পরশুরামকে নিয়েই আমাদের আজকের পথ চলা। জীবিতকালে প্রকাশিত অন্যতম কাব্যগ্রন্থ চমৎকুমারী থেকে নেওয়া আজকের গল্প যশোমতী, একেবারে অন্য স্বাদের একটি গল্প। তাহলে শুরু করছি আজকের গল্প যশোমতী, লেখক রাজশেখর বসু। মেজর পুরঞ্জয় ভঞ্জ, এমডি, IMS। অনেক কাল হলো অবসর নিয়েছেন, রোগী দেখাও এখন ছেড়ে দিয়েছেন। বয়স 75 পেরিয়েছে। কলকাতায় নিজের বাড়ি আছে, কিন্তু স্থির হয়ে সেখানে থাকতে পারেন না। বছরের মধ্যে 8-9 মাস বাইরে ঘুরে বেড়ান। শীতকাল পুরঞ্জয় দেরাদুনে এসেছেন, 8-10 দিন এখানে থাকবেন। রাজপুর রোডে শিবালিক হোটেলে উঠেছেন। সঙ্গে আছে তার পুরনো চাকর বৃন্দাবন। রাত প্রায় 8টা। পুরঞ্জয় তার ঘরে ইজি চেয়ারে বসে বই পড়ছেন। বৃন্দাবন এসে জানালো, একবারই গিন্নিমা দেখা করতে চান। পুরঞ্জয় বললেন, আসতে বলো তাকে। যিনি এলেন তিনি খুব ফর্সা, একটু মোটা, গাল আর থুতনিতে বলি পড়েছে। মাথায় প্রচুর চুল, কিন্তু প্রায় সবই পেকে গেছে। পরনে সাদা গরদ, সাদা ফ্ল্যানেলের জামা, তার উপর আলোয়ান। গলবস্ত্র হয়ে প্রণাম করে পুরঞ্জয়ের দিকে এক দৃষ্টি চেয়ে রইলেন। পুরঞ্জয় বললেন, কোথা থেকে আসা হচ্ছে? চিনতে পারছি না তো। আগন্তুকা বললেন, আমি যশো, আলিপুরের যশোমতী। সে কি, তুমি যশো? যশোমতী গাঙ্গুলি? কি আশ্চর্য! গাঙ্গুলি আগে ছিলুম, এখন মুখুজ্জে। ও, তোমার স্বামী মুখুজ্জে। তোমাকে দেখে চমকে গেছি। 55 বছর পরে আবার দেখা হলো। চিনব কি করে? তোমার এক মাথা কালো চুল ছিল, সাদা হয়ে গেছে। চিপচিপে গরম ছিল, এখন মোটা হয়ে পড়েছে। মুখের চামড়া ঢিলে হয়ে গেছে, গাল কুঁচকে গেছে। তুমি অতি সুন্দরী তন্নি কিশোরী ছিলে। হাসলে গালে টোল পড়তো, দাঁত ঝিকমিক করে উঠত। যশোমতী ম্লান মুখে হাসলেন। ওই ওই, এখনো গালে টোল পড়েছে, দাঁত ঝিকমিক করছে। বাঁধানো দাঁত। তা হোক, আগের মতোই সুন্দর ঝিকমিকে। আমাদের শারীর শাস্ত্রে বলে, দাঁত, নখ, চুল আর শিং জীবন্ত অঙ্গ নয়, এদের সার নেই। আসল আর নকলে প্রায় সমানই কাজ চলে। সব কাজ চলে না, ছোলা ভাজা চিবুতে পারি না। ভালো ডেন্টিস্টকে দিয়ে বাঁধালে পারবে। যশো, তুমি এখনো কোকিলকণ্ঠী, তবে গলার স্বর একটু মোটা হয়েছে। আমাকে দেখেই চিনতে পেরেছ? তা না পারবো কেন? তোমার চুল পেকেছে, টাক পড়েছে, কিন্তু মুখের ছাঁদ বদলায়নি, গালও বেশি তোবড়ায়নি, গলার স্বরও আগের মতন আছে। দেরাদুনে কবে এলে? আমার সন্ধান পেলে কি করে? পরশু এখানে পৌঁছেছি। আমার নাতি ডেপুটি ট্রাফিক ম্যানেজার হয়ে এসেছে, তার কাছেই আছি। আজ সকালে এই হোটেলে দূর সম্পর্কের এক বোনপুর সঙ্গে দেখা করতে এসেছিলুম। অতিথিদের লিস্টে তোমার নাম দেখলুম। নাতিকে নিয়ে এলে না কেন? আজ এত কাল পরে তোমার সন্ধান পেলুম, তাই একাই দেখা করতে ইচ্ছে হলো। নাতি নাতবউকে কাল দেখো। এখন তোমার পরিবারের কথা বলো, সঙ্গে আনোনি? পরিবার কোথা, বিয়েই করিনি।
অবাক হলে কেন? অবিবাহিত বুড়ো তো কত শত আছে। তোমার খবর বলো, স্বামী আর শ্বশুরবাড়ি ভালো পেয়েছিলে তো? মাথা নত করে যশোমতী বললেন, স্বামী শুধু সন্তানের জন্ম দিয়েছিলেন। আমি তোমার সঙ্গে মিশতুম এই অপরাধে শ্বশুরবাড়ির সকলে আমাকে কলঙ্কিনী মনে করতেন। আমি বাবার একমাত্র সন্তান, ভবিষ্যতে তার সম্পত্তি পাব, শুধু এই কারণেই তারা আমাকে পুত্রবধূ করেছিলেন। বিয়ের 2 বছর পরেই স্বামী মারা যান। একটি ছেলে ছিল, আমার সব দুঃখ দূর করেছিল। সেও জোয়ান বয়সে চলে গেল। পুত্রবধূও প্রসবের পরে মারা গেল। এখন একমাত্র সম্বল নাতি ধ্রুব আর তার বউ রাকা। ওহ, অনেক শোক পেয়েছ। ললাটের লিখন মানি না, তবু কি মনে হচ্ছে জানো, তুমি ব্রাহ্মণের মেয়ে, আমি অব্রাহ্মণ। তোমার বাপ মা মনে করতেন আমার সঙ্গে তোমার বিয়ে দিলে গোহত্যা ব্রহ্মহত্যার সমান পাপ হবে। তাঁরা যদি গোঁড়া না হতেন, আমাদের বিয়েতে যদি মত দিতেন, তবে তুমি এখনো সধবা থাকতে। 2-4টে ছেলে মেয়েও হয়তো বেঁচে থাকতো। কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল, কিছু মনে করো না। মনে করব কেন? ছোটবেলায় তুমি রেখে রেখে কথা বলতে না। এখনো দেখছি তোমার মনের আর মুখের তফাৎ নেই। তুমি কেন বিয়ে করনি তা বলো। করিনি, তার কারণ তোমাকে প্রচণ্ড ভালোবেসেছিলুম, সহজে ভুলতে পারিনি। আমার বিয়ে দেবার জন্য বাপ মা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আমার মন তোমাকেই আঁকড়েছিল। তোমার বিয়ে যখন অন্যের সঙ্গে হলো, তখন অত্যন্ত ঘা খেয়েছিলুম। দেহ মন প্রাণ যেন কেউ পিষে ফেলেছিল। পরে অবশ্য একটু একটু করে সামলে উঠেছিলুম। তোমাকে প্রায় ভুলেই গিয়েছিলুম, কিন্তু বিয়ের ইচ্ছে আর হয়নি। কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করনি? তোমার কাছে মিথ্যে বলবো না, আমি সুখদেব বা রামকৃষ্ণ পরমহংস নই। পতন হয়েছিল, কিন্তু অল্পকালের জন্য। একদিন স্বপ্ন দেখলুম তোমার মৃতদেহ যেন আমি পা দিয়ে মারিয়ে চলেছি। আর্তনাদ করে জেগে উঠলুম, ধিক্কারে মন ভরে গেল। হিন্দুর মেয়ে ছেলেবেলা থেকে সতীত্বের সংস্কার পায়, তাই তারা সহজেই শুচি থাকে, কিন্তু পুরুষেরা কোনো শিক্ষা পায় না। মেয়েদের বলা হয় সীতা, সাবিত্রী, হৈমবতীর মতো সতী হও, কিন্তু পুরুষদের কেউ বলে না রামচন্দ্রের মতো একনিষ্ঠ হও। কি নিয়ে এতকাল কাটালে? চাকরি, রোগীর চিকিৎসা, অজস্র বই পড়া আর ঘুরে বেড়ানো। তোমার স্মৃতি ক্রমশ মুছে গেলেও যেন মনে ছ্যাঁকা দিয়ে স্টেরাইল করে দিয়েছিল। সেখানে আর কেউ স্থান পায়নি। ও কি, কাঁদছো নাকি? বড় বড় দুঃখের ভোগ তো তোমার চুকে গেছে, এখন আমার তুচ্ছ কথায় কাতর হচ্ছ কেন? শোনো যশ, তোমাকে অনিচ্ছায় বিয়ে করতে হয়েছিল, আর আমি এখনো কুমার আছি, এর জন্য নিজেকে ছোট ভেবো না। তোমার বয়স ছিল মোটে 15, এখনকার হিসেবে প্রায় খুকি। তুমি আমাকে খুব ভালোবাসতে তা ঠিক, কিন্তু বাল্যকালের সে ভালোবাসা হচ্ছে কাফ লাভ, ছেলে মানুষই ব্যাপার, তা চিরস্থায়ী হতে পারে না। তুমি কিছুই বোঝো না। কিছু কিছু বুঝি। তুমি ছিলে সেকেলে গোবেচারি শান্ত মেয়ে। বাপ মা যখন বিয়ে দিলেন, তখন আপত্তি জানাবার শক্তি তোমার ছিল না। আমাকে ছাড়া আর কাকেও বিয়ে করবে না, এ কথা মুখ ফুটে বলা তোমার অসাধ্য ছিল। আর আমি ছিলুম তোমার চাইতে 5 বছরের বড়, প্রায় সাবালক। বাপ মা আমাকে নিজের মতো করে চলতে দিতেন। তুমি ছিলে নিতান্তই পরাধীন, আর আমি ছিলুম প্রায় স্বাধীন। আইবুড়ো থাকা তোমার পক্ষে অসম্ভব ছিল, কিন্তু আমার পক্ষে ছিল না। যশ,
একটা কথা জিজ্ঞাসা করছি, দোষ নিও না। মনে করো সেই 55 বছর আগে তুমি যেন ছিলে এই কালের মেয়ে, বালিকা নয়, 21-22 বছরের সাবালিকা। যদি আমি তোমাকে বলতুম, যশো, তোমার বাপ মা নাইবা মত দিলেন, তাদের অমতেই আমাদের বিয়ে হোক, তোমার ভার নেবার সামর্থ্য আমার আছে, তাহলে তুমি রাজি হতে? নিশ্চয়ই হতুম। যারা তোমাকে আজন্ম পালন করেছেন, সেই বাপ মার মনে নিদারুণ কষ্ট দিয়ে তাদের ত্যাগ করতে পারতে? যার সঙ্গে তোমার পরিচয় খুব বেশি নয়, যে তোমার আপন শ্রেণীর নয়, সেই আমাকেই বরণ করতে? নিশ্চয়ই করতুম। থ্যাংক ইউ যশো, তোমার উত্তর শুনে আমি ধন্য হয়েছি। স্ত্রী পুরুষের আকর্ষণ একটা প্রাকৃতিক বিধান, কিন্তু তার সময় আছে। তখন বাপ মা ভাই বোনের চাইতে প্রেমাস্পদ বড় হয়ে ওঠে। তবে বিবাহের পর স্বামীরও প্রতিদ্বন্দ্বী আসে, সন্তান। কিশোর বয়সে তোমার যা অসাধ্য ছিল, সমাজের দৃষ্টিতে যা অন্যায়ও গণ্য হতো, যৌবনকালে বিনা দ্বিধায় তা তুমি পারতে। তোমার এই কথা শুনে আমি কৃতার্থ হয়েছি। কি যে বলো তার ঠিক নেই। 15 বছরে সুশ্রী যশো যে কথা বলতে পারেনি বলে তোমার মন ভেঙে গিয়েছিল, সেই কথা 70 বছরের বুড়ি বিশ্রী যশো তোমাকে আজ মুখ ফুটে বলতে পেরেছে। এতে তোমার লাভটা কি হলো? তুমি কৃতার্থই বা হবে কেন? যা ঘটেছিল তার বদলে যদি অন্যরকম ঘটতো, এরকম চিন্তা তো আকাশ কুসুম রচনা, বুড়ো বুড়ির পক্ষে নিছক পাগলামি। পাগলামি নয়, মনের পটে ছবি আঁকা। যে অতীতকাল চলে গেছে, তার ধ্বংস হয়নি, তাকে আবার কল্পনার জগতে ফিরিয়ে আনা যায়, তাতে নতুন করে রং দেওয়া চলে। যাক গিয়ে সব বাজে কথা। শোনো, কাল তুমি আমার ওখানে খাবে, টপকেশ্বর রোড, জিম করবেট লজ। সন্ধ্যা 7টা নাগাদ এসো। আসবে তো? নাতিকে পাঠাতে পারি, সঙ্গে করে নিয়ে যাবে। না না, পাঠাতে হবে না, আমি একাই যেতে পারবো, ওদিকটা আমার জানা আছে। কিন্তু রাত্রে আমি দুধ মুড়ি কি চিড়ে দই খাই। বেশ তো, ফলারেরই ব্যবস্থা করব। যশোমতী চলে গেলেন। পরদিন সন্ধেবেলা পুরঞ্জয় ভঞ্জ জিম করবেট লজে উপস্থিত হলেন। যশোমতী স্মিত মুখে নমস্কার করলেন। তার নাতি ধ্রুব আর নাতবউ রাকা দুদিক থেকে পুরঞ্জয়ের 2 পা জড়িয়ে ধরে কলধ্বনি করে উঠল। পুরঞ্জয় বললেন, যশোমতী, এরা তো আমাকে চেনে না, তুমি ইন্ট্রোডিউস করে দাও। যশোমতী বললেন, 55 বছর পর কাল তোমাকে দেখেছি। আমি তোমার কতটুকু জানি, তুমি নিজের পরিচয় দাও না। পুরঞ্জয় বললেন, বেশ, শোনো দাদা ভাই ধ্রুব, আর কি নাম তোমার? রাকা। আমি হচ্ছি ডাক্তার পুরঞ্জয় ভঞ্জ, মেজর IMS, রিটায়ার্ড। চিকিৎসাবিদ্যা এখন প্রায় ভুলে গেছি। বহুকাল আগে তোমাদের এই ঠাকুমার ছেলেবেলার সঙ্গী ছিলুম। আলিপুরে আমাদের বাড়ি পাশাপাশি ছিল। ওকে খেপাবার জন্য আমি বলতুম, যশোটা থসথসটা। উনি আমাকে বলতেন, ঘুরোটা ঘুরঘুরোটা। আমরা যেন ভাই বোন ছিলুম। ধ্রুব বলল, শুধুই ভাই বোন? তার চাইতে বরং বেশি। একদিন দেখা না হলে অস্থির হতুম। হিহি করে হেসে রাকা বলল, দাদু, শুনেছি আপনি স্পষ্ট বক্তা লোক, রেখে ডেকে কিচ্ছু বলতে পারেন না। কেন কষ্ট করে বানিয়ে বানিয়ে মিছে কথা বলবেন? মন কলসা করে বলে ফেলুন। আমরা সব জানি, আমাদের জেরার চোটে ঠাকুমা সব কবুল করেছেন। যশো, তুমি দিব্যি একজোড়া সুখ শাড়ি টিয়া পাখি পুষেছ।
এটা আমাকে পেশাতে ফেলবে না তো? হাত নেড়ে রাকা বলল, না না, আপনার কোনো চিন্তা নেই, নির্ভয়ে সত্যি কথা বলুন। ঠাকুমার আমরা সবাই খুব উদার, আমাদের কোনো সেকেলে অন্ধ সংস্কার নেই। বেশ বেশ, তাহলে নিশ্চয়ই শুনেছ যে যশোর সঙ্গে আমার প্রচণ্ড প্রেম হয়েছিল। তারপরে ওর বিয়ে হয়ে যেতেই আমাদের ছাড়াছাড়ি হলো। মনের দুঃখে আমি বোম্বাইয়ে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি হলুম, তারপর বিলাত গেলুম। কাল 55 বছর পরে আবার ওর সঙ্গে দেখা হলো। প্রায় ভুলেই গিয়েছিলুম, কিন্তু দেখে হঠাৎ মনের মধ্যে একটা তোলপাড় উঠল, যাকে বলে আলোড়ন, বিক্ষোভ, আকুলি বিকুলি। ধ্রুব বলল, অবাক করলেন দাদু। বুড়িকে হঠাৎ দেখে বুড়োর ওল্ড প্রেম দপ করে জ্বলে উঠল। আগেকার প্রেম উঠলে উঠল। ঠিক আগেকার প্রেম নয়, অন্যরকম আশ্চর্য অনুভূতি। তোমাদের তা উপলব্ধি করবার বয়স হয়নি। যথাসম্ভব বুঝিয়ে দিচ্ছি, শোনো। নিশ্চয়ই জানো তোমাদের এই ঠাকুমা অসাধারণ সুন্দরী ছিলেন। রাকা বলল, আমার চাইতেও? মাই ডিয়ার ইয়াং লেডি, তুমি সুন্দরী বটে, কিন্তু তোমার সেকালের দিদি শাশুড়ির তুলনায় তুমি একটি পেঁচি। যদি দৈবক্রমে ওর সঙ্গে আমার বিয়ে হতো, তাহলে গত 55 বছরে আমার চোখের সামনেই উনি ক্রমশ বুড়ি হতেন। ধাপে ধাপে নয়, একটানা ক্রমিক পরিবর্তন। কিশোরী থেকে যুবতী, তারপর মধ্যবয়স্কা প্রৌঢ়া, তারপর বৃদ্ধা। সবই সইয়ে সইয়ে তিল তিল করে ঘটত। আমার আশ্চর্য হবার কোনো কারণ থাকতো না। কবে উনি মোটাতে শুরু করলেন, কবে চশমা নিলেন, কবে দাঁত পড়ল, কবে চুলে পাক ধরল, প্রেমালাপ ঘুচে গিয়ে কবে সাংসারিক নিরস বিষয় একমাত্র আলোচ্য হয়ে উঠল, এইসব আমি লক্ষ্যই করতুম না। বৃক্ষলতার যৌবন বারবার ফিরে আসে, কিন্তু মানুষের ভাগ্য তেমন হয় না। বাল্য, যৌবন, জরা আমাদের অবশ্যম্ভাবী, তার জন্য আমরা প্রস্তুত থাকি। কিন্তু সেকালের সেই পরমা সুন্দরী কিশোরী যশো, আর 55 বছর পরে যাকে দেখলুম সেই বৃদ্ধা যশো, এই দুয়ের আকাশ পাতাল প্রভেদ। তাই হঠাৎ একটা প্রবল ধাক্কা খেয়েছিলুম। রাকা বলল, হায় রে পুরুষের মন, রূপ ছাড়া আর কিছুই বোঝে না। আমি তো এখনই পেয়েছি, বুড়ো হলে কি যে গতি হবে জানি না। ভয় নেই দিদি, তোমার ক্রমিক রূপান্তর ধ্রুবের চোখের সামনে একটু একটু করে হবে। ও টেরই পাবে না, ডায়েরিতেও নোট করবে না। শেষ বয়সে যদি হাড় গিলে কি শকুনি গৃধিণী হয়ে পড়ো, তাতেও ধ্রুব শক্ট হবে না। প্রেমের দুই অঙ্গ, এক দেহাশ্রিত আর একটা দেহাতীত। তোমাদের মনে এখন একসঙ্গে দুটো মিশে আছে, কিন্তু যতই বয়স বাড়বে ততই প্রথমটা লোপ পাবে, শুধু দ্বিতীয়টাই শেষ পর্যন্ত টিকে থাকবে। রাকা বলল, 55 বছর পরে ঠাকুমাকে হঠাৎ দেখে আপনার মনে একটা ধাক্কা লেগেছিল, তা বুঝলুম, কিন্তু তার ফলে আপনার হৃদয়ের অবস্থা, অর্থাৎ ঠাকুমার প্রতি আপনার মনোভাব কিরকম দাঁড়ালো? পর পর দুটো অনুভূতি হলো। যশোমতীর দুই রূপ দেখলুম। ওকে ভুলেই গিয়েছিলুম, কিন্তু ওর হাসি দেখে আর গলার স্বর শুনে 55 বছর আগেকার সেই তন্নি কিশোরী মূর্তি মনের মধ্যে ফুটে উঠল। তার কিছুমাত্র বিকার হয়নি, একেবারে যথাযথ অক্ষয় হয়ে আছে। তার যে পরিবর্তন পরে ঘটেছে তা তো আমি দেখিনি, সেজন্য তার কোনো প্রভাবই আমার চিত্তস্থিত মূর্তির ওপর পড়েনি। তারপরেই যশোর অন্য এক রূপ দেখলুম, দেহের নয়, আত্মার। আমার বুদ্ধিতে মন আর আত্মা একই বস্তু। বয়সের সঙ্গে তার পরিবর্তন হয়, কিন্তু ধারা বজায় থাকে, সেজন্য চিনতে পারা যায়। যেমন নদীর জলপ্রবাহ নিত্য নতুন,
কিন্তু প্রবাহিনী একই। যশোমতীর কথাই বুঝলুম উনি সেই আগের মতো সংস্কারের দাসী, গুরুজনের আজ্ঞাপালিকা ভীরু মেয়ে নন। ওর স্বাধীন বিচারের শক্তি হয়েছে, মনের কথা বলবার সাহস হয়েছে। উনি যদি সেকালের কিশোরী না হয়ে 21-22 বছরের আধুনিকী হতেন, তবে সমস্ত বাধা অগ্রাহ্য করে আমাকেই বরণ করতেন। যশোমতী বললেন, এই তোরা চুপ কর, কেন ওকে অত বকাচ্ছিস? খেতে দিবি না? রাকা বলল, বারে, উনি নিজেই তো বকবক করছেন, আমরা শুধু একটু উস্কে দিচ্ছি। আসুন দাদু, এইবার খেতে বসুন। যশোমতী বললেন, টেবিলে খাবার দেব কি না আসুন পেতে দেব? পুরঞ্জয় বললেন, খাওয়াবে তো ফলার, টেবিলে তা মানায় না, আসুনই ভালো, মেঝেতেই বসবো। খাদ্যের আয়োজন দেখে পুরঞ্জয় বললেন, বাহ, কি সুন্দর! সাত্ত্বিক ভোজন একেই বলে। সাদা কম্বলের আসন, সাদা পাথরের থালায় ধপধপে সাদা চিড়ে, সাদা কলা, সাদা সন্দেশ, সাদা বরফি, সাদা নারকেল কোড়া, সাদা পাথর বাটিতে সাদা দই, আবার সামনে একটি সাদা বেড়াল বসে আছে। যশো, তোমার রুচির তুলনা নেই। রাকা বলল, আসল জিনিসেরই তো বর্ণনা করলেন না। এই পবিত্র শুভ্র খাদ্য সম্ভার পরিবেশন করেছেন কে? একজন শুভ্র বসনা, শুভ্র কেশা, শুভ্র কান্তি, সুচিস্মিতা সুন্দরী, যার দুটো মুক্তি আপনার চিত্তপটে পার্মানেন্ট হয়ে গেছে। পুরঞ্জয় বললেন, সাধু সাধু, চমৎকার, বহুত আচ্ছা, বাহ, খুব এক্সেলেন্ট। রাকা বলল, দাদু, একটি কথা নিবেদন করি। আমাদের দুজনকে তো আপনি সুখসারী বলেছেন, আমি বলি কি, আপনিও আমাদের এই নীড়ে ঢুকে পড়ুন। ঠাই আছে, যশোমতী দেবীর পানি গ্রহণ করুন। দুটিতে ব্যঙ্গমা ব্যঙ্গমের মতো আমাদের কাছে থাকবেন, সবাই মিলে পরমানন্দে দিন যাপন করব। যশোমতী বললেন, যা যা, বেশি জ্যাঠামি করিস নি। পুরঞ্জয় বললেন, শোনো রাকা দিদি, বুড়ো বুড়ির বিয়ে বিলাতে খুব চলে, ভবিষ্যতে হয়তো এদেশেও চলবে, যেমন স্মোকড হ্যাম আর সার্ডিন চলছে। কিন্তু আপাতত এদেশের রুচিতে তা বিকট, তার দরকারও কিছু নেই। যশোমতীর পূর্বরূপের ছাপ আমার মনে পাকা হয়ে আছে, মোর আত্মার স্বরূপও আমি উপলব্ধি করেছি। উনিও আমাকে ভালো করেই বুঝেছেন। এর চাইতে বেশি উনিও চান না, আমিও চাই না। শেষ হলো আজকের নিবেদন, কিন্তু রেশটুকু থেকে যাবে আশা করি আপনাদের মনে। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। নমস্কার।